নাম্বার ওয়ান, এই সাক্ষাৎকার জুড়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জানি না, আমার চোখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমার কনফিডেন্ট মনে হয়নি এই পুরো সাক্ষাৎকার জুড়ে। তিনি একটা কথা বারংবার বলেছেন প্রায় সকল প্রসঙ্গে যে আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই, আমরা এই অঙ্গনের মানুষ নই, আমাদের ব্যর্থতা থাকবে, ভুল ত্রুটি থাকবে। কিন্তু দায়িত্ব নেওয়ার প্রায় 5 মাস সময় হতে চললো, 8 তারিখে 5 মাস সময় হবে। 5 মাস সময় কি একটা রাষ্ট্রের সরকার প্রধানের জন্য একেবারেই কম সময় সেটা বিচার করতে? নিশ্চয়ই কম সময় নয়। অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এই দায়িত্ব গ্রহণে আগ্রহ থাকুক বা না থাকুক, দায়িত্বে তিনি রয়েছেন। তিনি দেশের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার এই কথাগুলো বা আমাদের অভিজ্ঞতা নেই, আমরা এই অঙ্গনের মানুষ নই, এগুলো আমরা হয়তো বা আগস্টের 8 তারিখে শুনতে ভালো লাগতো, আগস্টের শেষে শুনতে ভালো লাগতো, সেপ্টেম্বরের শুরুতে শুনতে ভালো লাগতো। কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গিয়ে জানুয়ারি, অন্য একটা নতুন বছর শুরু হলো। এখনো যদি আমরা ব্যর্থতার কথা শুনি, এখনো যদি আমরা আমাদের অভিজ্ঞতা নাই, আমরা এই অঙ্গনের মানুষ নই, এটাই যদি আমরা শুনি, এটা আসলে আমাদের জন্য হতাশার। কারণ আপনার অভিজ্ঞতা নেই সেটা আমরা জানি, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়েছেন, আপনাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছেন, সেটাও এই ইন্টারভিউতে তিনি বলেছেন। সেটা আগস্টের ঘটনা, এর মধ্যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, 5 মাস শেষে 6 মাস পড়বে। এখনো যদি আমরা সেই শুনে অভিজ্ঞতা নেই, আপনার আগ্রহ ছিল না, তাহলে এটা ভালো কিছু বহন করে না। এই সাক্ষাৎকার জুড়ে যেরকম ভাবে তিনি বলেছেন যে 6-7 সালে তিনি যেই একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, আমার যেটা বেশি অবাক লেগেছে, তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক দল গঠন করতে চাননি, তার চারপাশের মানুষজন তাকে প্ররোচিত করেছেন, বারংবার তাকে পোক করতেন, আপনারও একটা করা দরকার, আপনারও একটা করা দরকার। এরপরে তিনি নাম ঠিক করলেন, দল গঠন করার চিন্তা ভাবনা করলেন, দল গঠনও করলেন, জনগণের উদ্দেশ্যে তিনি চিঠিও পাঠানো শুরু করলেন। আমার মনে আছে দৈনিক পত্রিকায় নাগরিক শক্তি থেকে চিঠি বের হতো জনগণের উদ্দেশ্যে, এবং তিনি বলছেন যে আমি জনগণের তখন মতামত চাচ্ছিলাম, আমি আসলে চাইনি এটা করতে, আমাকে সবাই বাধ্য করেছিল, অনেকে বলেছিল আমাকে। এখন এই পর্যায়ে থেকে ধরেন ব্যক্তি আমি, আমার উপর নির্ভর করে কারা? ব্যক্তি আমার, এরকম একজন সাধারণ মানুষের উপর নির্ভর করবে আমি, আমার পরিবার। মানে আমার কোনো ভুল ত্রুটির দায় নিশ্চয়ই আমার পুরো সমাজের উপর এফেক্ট ফেলবে না, এরকম সিদ্ধান্তের, বা পুরো দেশের উপরে এফেক্ট ফেলবে না। আমি ভুল করলে শাস্তি আমি পাবো, আমার পরিবার হয়তো ভুক্তভোগী হতে পারে। কিন্তু এমন পর্যায় থেকে এত বড় কেউ যখন অন্যের দ্বারা প্ররোচিত হন, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেন, সেটা কি কোনোভাবেই যৌক্তিক বলতে পারি আমরা? মানে আমরা তো চাইবো যে এমন পর্যায়ে যারা থাকেন, সেটাই খুব স্বাভাবিক, তারা বলিষ্ঠ হবেন, তারা হ্যাঁ ঠিক আছে, মানুষ হয়তো তাকে প্ররোচিত করতে পারেন, বাট সিদ্ধান্ত তো আলটিমেটলি তিনি নিয়েছেন। যেমন ছাত্ররা তাকে এবারে অ্যাপয়েন্ট করেছেন, এখন তিনি যদি তার ব্যর্থতার দায়ে তিনি বলেন যে আমি তো চাইনি, ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে, দায় কি তাহলে ছাত্রদের? তা তো নয়, দায়িত্ব তারও, কারণ দায়িত্ব তো তিনি নিয়েছেন, তার কাঁধে তিনি নিয়েছেন। তো সেই নাগরিক শক্তি, সেই দল গঠন করার প্রসঙ্গে তিনি এই যে তাকে সবাই প্ররোচিত করেছে, তার চারপাশের মানুষজন, এটার উপরেই তিনি বলছেন। এই পর্যায়ের মানুষ যদি প্ররোচিত হন, সেটা তো আমাদের, বা তারা যদি কখনো ভুল করেন, প্ররোচিত হয়ে, যিনি প্ররোচিত একবার হন তাকে তো বারবার প্ররোচিত করা যায়, তিনি যে আবার পরিচিত হয়ে বড় কোনো ভুল করে ফেলেন, সেটা তো জাতি হিসেবে আমরা, দেশের নাগরিক হিসেবে আমরা, তিনি যেহেতু আমাদের দেশের প্রধান, আমরা তো বিপদের মুখে পড়তে পারি, এটা একটা আশঙ্কার বিষয়। কিন্তু এমন সৎ ইন্টারভিউ, এত সুন্দর ইন্টারভিউ আমি আসলে পাইনি। শেখ হাসিনার ইন্টারভিউ গুলোতে আমরা দেখতাম সাংবাদিকেরা, বড় বড় চ্যানেলের সাংবাদিকেরা বা প্রধানরা শেখ হাসিনাকে যে প্রশ্নগুলো করতেন, সেই প্রশ্নগুলোতে আসলে প্রশ্ন ছিল না, প্রশংসা বা স্তুতি বাক্য ছিল। মানে 1 ঘন্টার সংবাদ সম্মেলন হলে সেখানে বলা যায় 55 মিনিট জুড়েই থাকতো স্তুতি বাক্য, মানে প্রশ্নগুলো স্তুতি বাক্য স্বরূপ প্রশ্ন ছিল, এবং শেখ হাসিনা খুব মজা করে সেগুলোর উত্তর দিতেন, তিনি খুব এনজয় করতেন, আমরা দেখতাম। তবে হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন কখনো কখনো খুব কঠিন হতো,
কিন্তু শেখ হাসিনার একটা বিষয় যেটা খুব স্বতঃস্ফূর্ত লাগতো, শেখ হাসিনাকে আপনি যে বিষয়ে প্রশ্ন করেন না কেন সেই বিষয়ে তিনি উত্তর দিতে পারতেন, তিনি জানতেন। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্ষেত্রে আমরা দেখিনি, সেটা তার অভিজ্ঞতার অভাব হতে পারে, কারণ তিনি রাজনীতিবিদ নন এবং সেই কারণে আমরা তার দিক থেকে স্বতঃস্ফূর্ত উত্তর পাই না। আর শেখ হাসিনা যেটা করতেন, তাকে আপনি যদি ভুরুঙ্গামারি বা ভোলার লালমোহন বা নোয়াখালীর হাতিয়া দ্বীপ নিয়ে কোনো বা নিঝুম দ্বীপের কোনো সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আপনি একটা প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনা সেটার একেবারেই স্বতঃস্ফূর্তভাবে তিনি রেডিমেড উত্তর দিয়ে দিতে পারতেন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্ষেত্রে যেটা পাচ্ছি না বা পাইনি। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের বিচারের আওতায় আনার জন্য ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ভারতে যে চিঠিটা দিয়েছে, মানে কবে নাগাদ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে, পরবর্তী প্রসেস কি হতে পারে, এসব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি খুব একটা ওরকম ভাবে তিনি বলতে পারেননি। এর বলছেন এটা আসলে একটা প্রক্রিয়ার অংশ বা এটা, মানে ওনার কথাটা তো ইমপ্রেসিভ ছিল না। কিন্তু আপনি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতেন এ ধরনের প্রশ্ন বা কোনো কিছু, দেখতেন তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ কি কি করেছেন, কি কি করবেন, কি কি করছেন, ইচ অ্যান্ড এভরিথিং তিনি বলতে পারতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা মিসিং। এখন এটা মানুষে মানুষে ফারাক হতে পারে, এবং শেখ হাসিনার এত বছর ধরে রাজনীতির যে অভিজ্ঞতা, আহ, তিনি, এটা হতে পারে এটা শেখ হাসিনাকে খুব বেশি পরিমাণে পূর্ণ রাখতো কথা বলার ক্ষেত্রে, তথ্যবহুল থাকতেন তিনি। আরেকটা বিষয় যেটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একটু, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূত যারা জায়গা পেয়েছেন, তারা সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারেন কিনা, এমন একটা প্রশ্ন ছিল শেষের দিকে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন, তিনি নিজেও আশঙ্কা করছেন যে হ্যাঁ, এরকম হতে পারে। এই আশঙ্কা তিনি প্রকাশ করছেন, এবং এই আশঙ্কাটা কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক রয়েছে, সেই কারণে মানে প্রভাব ফেলতে পারবে বাংলাদেশের রাজনীতিতে, এই আশঙ্কাকে তিনি মেনে নিয়েছেন, তিনিও আশঙ্কা করছেন। তবে তিনি আবার আশাবাদীও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরকার ভালো সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যদি নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কারণে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, এই আশঙ্কা যদি করতে পারেন আমাদের সরকার প্রধান, তাহলে বাইডেন প্রশাসনের সঙ্গে বা ডেমোক্র্যাটের সঙ্গে আমাদের সরকার প্রধানেরও তো খুব দুর্দান্ত সম্পর্ক। তার মানে কি প্রকারান্তরে এটাই অনেকটা সত্য হয়ে যায় না, যে বাইডেন প্রশাসনের ভূমিকা ছিল বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে? এটা আমার একটা ভাবনার জায়গা তৈরি হলো যখন আমি তার কথাগুলো শুনছিলাম ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে, যখন তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন, আবার তিনি আশাবাদীও যে তারা সম্পর্ক উন্নয়ন করতে পারবেন। আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে, সিন্ডিকেটের বিষয়ে। নুরুল কবির তিনি খুব দুর্দান্ত প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আগে তো সাবেক সরকার বা আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, সিন্ডিকেট করতো, এখন কারা করছে? এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একেবারে অসহায়ত্ব। এবং নুরুল কবির সাহেব পরে প্রশ্ন করছেন, আপনি কি তাহলে রাজনীতির দলগুলোকে আপনি চটাতে চান না? তার মানে যদি তিনি বিএনপিকে ইঙ্গিত করে থাকে নুরুল কবির সাহেব, যে বিএনপির লোকজন এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সিন্ডিকেট করছে, দ্রব্যমূল্যের কারণে বাড়ছে, সরকার প্রধান কেন কঠোর হতে পারছে না, সরকার কেন কঠোর হচ্ছে না, তারা কি বিএনপিকে চটাতে চায় না? ঠিক এরকম একটা প্রশ্ন ছিল। এবং সরকার প্রধানের আমরা ওখানে দেখেছি তিনি আসলে অসহায়ত্বের মতো তিনি বলছেন, তার মধ্যে কোনো কনফিডেন্ট নেই, বা আমরা ধরবো, আমরা আরো কঠোর হব। এখন তিনি বলছেন হ্যাঁ, আমরা আরো কঠোর হতে হবে, কঠোর হওয়া উচিত, আমরা আরো কঠোর হব। এই 5 মাসে কেন আপনারা কঠোর হননি? আওয়ামী লীগ কঠোর হয়নি কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল। তাদের লোকজন যদি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সিন্ডিকেটবাজি করে, তারা কঠোর হতে পারেনি তাদের স্বার্থে, কারণ তাদের দলের লোকজন করছে। আপনি তো কোনো রাজনৈতিক দলের নন, আপনারা তো আলাদা সবাই। আপনারা কেন কঠোর হতে পারছেন না? আপনারাও যদি না পারেন, হোয়াটস দ্য ডিফারেন্স? এটা আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, আপনাদের কাছে ভিন্ন রকম লাগতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যে সুন্দর করে কথা বলেন, তার উত্তরগুলো তিনি খুব ধীরে ধীরে
সুন্দর বাক্য চয়নের মধ্য দিয়ে তিনি বলেন। আমি প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে একটা শব্দ পেয়েছি যেটা আমার মানে দৃষ্টিকটু লেগেছে, যে শব্দটা সেটা তিনি গাঁজাখুরি বলছেন। যেই সনাতন ধর্মাবলম্বীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে সরকারের পতনের পরে, আওয়ামী লীগের পতনের পরে, সেখানে কিছু কিছু ঘটেছে তিনি স্বীকার করেছেন, এবং অনেক কিছু যেগুলো বলা হচ্ছে বাড়িয়ে সেগুলোকে তিনি গাঁজাখুরি বলছেন। এখানে আমি মানে সমালোচনার উদ্দেশ্যে বলছি না, মানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখে এই ধরনের শব্দ আমি কখনো পাইনি, বাট তিনি গাঁজাখুরি শব্দটা তিনি ব্যবহার করেছেন, যেটা আমাকে একটু অন্যরকম লেগেছে আমার কাছে। বাট আমি যেটা বলছিলাম, তিনি যে সুন্দর করে কথা বলেন, আমরা দেখছি যে তার উপদেষ্টা যারা, তরুণ উপদেষ্টা বা সমন্বয়ক যারা, যারা সরকারের অনেকটা অংশ, কয়েকজন তো সরাসরি সরকারের অংশ, বাকিরা সরকারের সরাসরি অংশ না হলেও আমরা মনে করি, জনগণ মনে করে তারা সরকারের অংশ। সেটা সাজিস আলম হন বা হাসনাত আব্দুল্লাহ সাহেব হন বা সমন্বয়ক যারা প্রভাবশালী তারা, তাদের বক্তৃতায় আমরা অনেক সময় খুব বিদ্বেষ দেখতে পাই। যেমন হাসনাত আব্দুল্লাহ তিনি যেভাবে বলেছেন ৭২ সংবিধানের কবর রচনা করবেন, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবেন, এবং যে হুমকিগুলো তারা দেন, এগুলো অনেকেই মনে আবার প্রশ্ন তৈরি করে যে তারা তো তরুণ, তাদের ভাষা কেন এমন হয়। তখন আবার আমরা দেখি যে আবার অনেকেই মনে করেন যে বিপ্লবীদের ভাষা বিনয়ী হয় না, বিপ্লবীদের ভাষা আক্রমণাত্মকই হবে। তো এইসব ক্ষেত্রে প্রশ্ন করা যখন হলো, বা জাতীয় ঐক্যর ক্ষেত্রে, বা বিএনপি নির্বাচন চাইছে তাড়াতাড়ি, অন্যান্য দলগুলো আসলে তারা এখন অনেকটা খুব তাড়াতাড়ি নির্বাচন চাইছে, সরকার আরো ১ বছর ১.৫ বছর সময় চাইছে, এত সময় দিবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন এই প্রশ্নের উত্তরে যে আসলে বাইরে অনেকেই অনেক কথা বলেন, রাজনীতির জন্য বলেন, রাজনীতির ভাষাগুলো হয়তো এরকম, সে কারণে তারা বলে থাকেন, কিন্তু আসলে যখন সামনাসামনি তাদের দেখা হয়, যখন বৈঠক হয়, তখন তাদের ভাবনাগুলো, কথাগুলো আসলে অন্যরকম হয়, এবং তারা আসলে একসাথে আছেন, তারা ঐক্যমত্যে আছেন, তারা একতায় আছেন। মানে এটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। মানে বিএনপি তাহলে সরকারকে সময় দিতে চাইবে ১.৫ বছর ধরে নির্বাচনের, তাহলে জনগণের মাঝে বা রাজপথে তাহলে তারা কেন সরকার বিরোধী কথা বলছে? মানে নির্বাচন কেন দ্রুত চাইছে, বা নির্বাচনের টাইমলাইন কেন তারা ঘোষণা করতে যেন সরকার করে সেটা তারা চাইছে, বা সমন্বয়কেরা তারা নাকি অনেক সময় গণমাধ্যমে তাদের অভিজ্ঞতার অভাবে অনেক সময় অনেক কিছু তারা বোঝাতে চান, তারা বোঝাতে পারেন না, অন্য কিছু বলে দেন। এগুলো কি আসলে মানে নাটকের মানে স্ক্রিপ্ট, বা এগুলো কি আসলে হাস্যকর কোনো মানে এসব জায়গাগুলো, এসব পদবিগুলো, যে আমি একটা বলবো, বিতর্ক তৈরি হবে, কিন্তু আমি আসলে এটা বলতে চাইনি, মানে এগুলো কি, মানে সব কি স্লিপ অফ টান? মানে আমি বলতে চাই একটা, বোঝাই আরেকটা। মানে এই পুরো ইন্টারভিউটা অনেক সুন্দর, আমি শুরুতেই বললাম, কারণ এমন করে আসলে কেউ তার ব্যর্থতার দায় স্বীকার করেনি, কোন রাষ্ট্রপ্রধান এরকম সাবলীল ভাবে। কিন্তু ব্যর্থতার দায় স্বীকার করার পাশাপাশি তো মানে কনফিডেন্সটাও চাই যে হ্যাঁ, কনফিডেন্সের সাথে মোকাবেলা করা হবে, আমরা ব্যবস্থা নিচ্ছি, তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে, এমন ব্যাপারগুলো থাকবে। তবেই তো তিনি রাষ্ট্রপ্রধান। আমার মতো একজন মেরে গলায় কথা বলবেন, ঠান্ডা মেজাজে থাকবেন, একেবারেই সব ব্যর্থতা দায় স্বীকার করবেন, হাসি মুখে সুন্দর মুখে বলবেন। রাষ্ট্রপ্রধানরা কি আসলে এত নরম স্বভাবের হবেন কিনা আমি ঠিক জানি না। আমার কাছে ইনু সাহেবের সাক্ষাৎকারটি ভালো লেগেছে, শুনতে ভালো লেগেছে, তার বলার ভঙ্গি ভালো ছিল, কিন্তু ঠিক নায়কোচিত বা রাষ্ট্র নায়কোচিত ব্যাপারটা আমি পাইনি ওনার মধ্যে। মানে আমার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমি স্বীকার করব, সেটা থেকে উত্তরণে আমার কনফিডেন্সটা যদি আমি দেখাতে না পারি, তাহলে আমি ওই জায়গায় থাকবো কেন?